আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। আমি অনুরোধ করব, বেশি সময় ক্ষেপণ না করে, জনগণকে কষ্ট না দিয়ে, দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন, এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। এখন যে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধেও আপনি দেখছেন প্রত্যেক দিন ইউটিউবে কারা কারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেব কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। সুতরাং যারা আগের স্বামীর সাথে বেইমানি করবে না, আপনি হলেন দ্বিতীয় স্বামী, তারা প্রথম স্বামীর সাথে বেইমানি করবে না। আপনাকে সতর্ক থাকতে হবে, এবং আমরা যেটা চাই, পুরা জাতি যেটা চায়, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এই যাবৎ অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন যেগুলি আমরা সমর্থন দিয়েছি। বিশেষ করে আপনার ভিজিট চায়না বা মালয়েশিয়া, এগুলি নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সর্বসম্মতিক্রমে আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া কি বলছে যে ভারত আসে নাই। ভারত এটা হাসিনার তীর্থস্থান ছিল, আমাদের তীর্থস্থান না। আমাদের যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা যাব। দেশের প্রয়োজনে যেখানে যেতে হয় সরকার সেখানেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসাবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। আপনি ইতিহাসের একজন নেতা হয়ে থাকেন, এটার আপনার ক্ষতি হওয়ার কিছু নাই। শুধু একটা জায়গায় আপনার অসুবিধা হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া আমি কোনো জায়গায় আর কোনো সমস্যা দেখি না। ওটা নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে, বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব
বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আপনি এগুলি পাশ করে দেন, কারণ এগুলি যদি পাশ না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে পরিষ্কার ভাষায় প্রত্যেক বক্তা একটা কথা বলে গেছেন যে আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে। এবং অর্থনৈতিক অবস্থা ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? এটা না করলে আমরা আপনাকে বল প্রয়োগ করে এটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এখন এটা আপনার বলটা আপনার কোর্টে, এটা আপনি কিভাবে করবেন এটা আপনার সিদ্ধান্ত নেন। অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, শিক্ষার পরিবেশ ঠিক নাই, স্বাস্থ্যসেবা ভঙ্গুর, চারিদিকে হাহাকার, গরিব মানুষেরা যাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। কিছু লোক আমাকে বলেছে আজকে একটা কথা বলার জন্য, সেটা হলো পেনশন। কত বড় অন্যায় কাজ! আপনি প্রধানমন্ত্রী হিসাবে গত 15 বছরে যে সমস্ত অফিসারদেরকে বের করে দেওয়া হয়েছে চাকরি থেকে অন্যায়ভাবে, তাদেরকে আপনি প্রমোশনও দিচ্ছেন, টাকাও দিচ্ছেন। কিন্তু একটা বিষয় আপনি দেখেন নাই, হাসিনার আমলে বা এর আগে যারা 100% পেনশন বিক্রি করে ঘরবাড়ি করেছে, আখের গুছাইছে, তাদেরকে পুনরায় 100% পেনশন দেওয়া হয়েছে। এটা চরম অন্যায়। অথচ যারা 50% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয় নাই। যারা 100% বিক্রি করেছে তাদেরকে 100% দেওয়া হয়েছে।